বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এবং আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং তিনি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি আপনাদের দুজনের কাছ থেকেই একজন রাষ্ট্রবিজ্ঞানী, একজন রাজনৈতিক আইনজীবী হিসেবে আপনাদের দুজনের কাছে বুঝতে চাচ্ছি যে এই মুহূর্তের যে রাজনীতির গতি প্রকৃতি বাংলাদেশে, একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, যে যেভাবেই বলেন না কেন, সেটা কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে কোন ডিরেকশনে যাচ্ছে বলে মনে হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ জনাব প্রফেসর আব্দুল লতিফ মাসুম এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। দেখুন, আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় একটি সরকার, এই সরকার নিয়ে নানা রকম কথা আমরা শুনি। কেউ কেউ বলেন এই সরকারের কোনো ভিত্তি নাই, আইনসম্মতভাবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত কোনো সরকার না, এবং এই সরকার অপেক্ষাকৃত দুর্বল সরকার। আমি ব্যক্তিগতভাবে আমার যেটা উপলব্ধি এবং আইনের যে ক্ষুদ্র যোগ্যতা আমার আছে, তাতে আমার কাছে মনে হয়েছে যে এই যে কথাটা আমি শুরু করলাম তার কোনোটার সঙ্গেই আমি একমত না। কারণ আমার কাছে মনে হয় যে রাষ্ট্রীয় ক্ষমতায় যে সরকার, তারা আইনসম্মতভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত, এবং তাদের কেউ কেউ বলছেন তারা নির্বাচিত এবং কেউ কেউ বলছেন তারা 5 বছরের জন্যই ক্ষমতায় আছেন বা থাকবেন। দেখুন, সরকারের সময়কাল কতটুকু হবে সেইটা আসলে অবস্থা পরিপ্রেক্ষিত বা প্রেক্ষিত যেটা তার উপরে নির্ভর করে। আপনি আমাদের সংবিধানের আর্টিকেল 58-এ ছিল, আপনার মনে আছে যে একটা আন্দোলনের পরে নির্বাচনকালীন সময়ের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিধান রাখা হয়েছিল এবং সেখানে 90 দিনের কথা বলা হয়েছিল যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট অটোমেটিক্যালি সিসিজ হয়ে যাবে, আপনার টেনিউর ইজ ওভার, তারা ওইখানে চলে যাবে এবং একটা নির্বাচন করে দিয়ে আবার নির্বাচিত সরকারের কাছে দিয়ে আসবে। আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা, তারা কিন্তু সেই রকম সরকার নয় বা সেই রকম সময়কালের জন্য আসেনি। তারা কিভাবে আসলেন, এটা যেই কথাটা আমি বলি, দুটা উপায় আমাদের দেশে আছে। আপনি একটা জিনিস দেখবেন, আমাদের সংবিধানের আর্টিকেল 7-এ একটা কথা বলা আছে অভিপ্রায় মানুষের, এবং এই প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ। এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন কিভাবে? আসছে জনগণের ইচ্ছা অভিপ্রায়ের উপরে বেসিস করে আসছে। এবং আমাদের দেশে না, সেটা নিয়ে তো কোনো কন্ট্রোভার্সি এবং আর্টিকেল 106-এও আরেকটা কথা কিন্তু বলা আছে, নির্বাচিত বলা যাবে কিনা বা 5 বছরের জন্য কিনা, সেটা নির্বাচিত অনির্বাচিত বলেন, সরকার আইনসম্মত কিনা, বৈধ কিনা, এই সরকারটি বৈধ সরকার কিনা, এটাই হলো মূল কথাটা। সুতরাং এটা কোনো অবৈধ সরকার না। এবং আপনি দেখবেন, এটা যদি এমন হতো, আপনি 5ই আগস্টের পরে ছাত্র জনতা এবং রাজনীতি যারা করেন তাদের মিলিত প্রচেষ্টায় একটা স্বৈরাচারের পতন হলো এবং জনগণের ইচ্ছাই কিন্তু এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন। এখন এই জনগণের ইচ্ছাটার প্রকাশ কোথায় পেল? যেমন আমরা স্বাভাবিকভাবে একটা মাধ্যম মনে করি যে জনগণ ভোট না দিলে জনগণের ইচ্ছার প্রকাশ যে করেছে, জনগণ কাউকে সমর্থন করেছে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো অথবা কাউকে বিরোধী দল বানানো, এটা ভোট না হলে আমরা বুঝবো কী করে? আমাদের মধ্যে এরকম একটা কথা কিন্তু চলে আসে, কিন্তু আসলে তা না। এটা ইলেকশন ইজ এ মাস্ট। কিন্তু এখানে মজার ব্যাপারটা কোনখানে জানেন আপনি? যে এই যে যারা রাজনীতি করেন দেশে, তারাই হলেন কিন্তু এই জনগণের প্রতিনিধি। এবং জনগণের প্রতিনিধি যারা, তারা জনগণকে প্রতিনিধিত্ব করার কারণে, অর্থাৎ পলিটিশিয়ানরা, পলিটিক্যাল পার্টিস, তারা জনগণের যেহেতু প্রতিনিধিত্ব করেন, কারণ আজকে যদি দেশে একটা সিটি গভর্নমেন্ট হতো, তাহলে কি হতো? জনগণ প্রত্যেকের বাড়ি গিয়ে জিজ্ঞেস করা হতো বা তাদেরকে ডেকে জিজ্ঞেস করা হতো, ভাই যে আজকে এইরকম একটা সরকার, তোমরা কি বলো, তোমার সমর্থন আছে কি না? সে কারণেই রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্ব করে। 5ই আগস্টের পর যখন স্বৈরাচারের পতন হলো, তখন দেশে একটা ভ্যাকুয়াম হলো, কোনো সরকার নেই। এবং আপনি লক্ষ্য করেছেন 2-3 দিন সরকারবিহীন ডেট চলেছে। তখন কিন্তু এই যে সরকার নেই, আপনার মনে আছে কি না, আমি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যিনি এখন, আমি ওনাকে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি ব্যক্তিগতভাবে একদম ক্ষুদ্র মানুষ হিসাবে আমি ওনার প্রতি দারুণ কৃতজ্ঞ। সেটাই আমি একটু পরে আসি। উনি যেটা করলেন যে উনি নিজে কোনো ইচ্ছা
অভিপ্রায় কিন্তু ব্যক্ত করলেন না। উনি কি চাইলেন? দেশের মানুষের পালসকে অনুধাবন করলেন। সে কারণে তিনি দেশের রাজনীতিবিদদেরকে ডাকলেন এবং ডাকার পর রাজনীতিবিদরা কিন্তু একমত হলেন। যেই রাজনীতিবিদরা জনগণের প্রতিনিধিত্ব করে, আর্টিকেল 7 অব দি কনস্টিটিউশন যেখানে জনগণকে রাজ প্রজাতন্ত্রের মালিক করেছে, তাহলে তাদের প্রতিনিধি রাজনীতিবিদরা তারা গিয়ে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, এখন এই মুহূর্তে যারা এখানে দেখেন বিপ্লব যে হয়নি, বিপ্লব হলে এখানে বিপ্লবী সরকার হতো। সুতরাং বিপ্লবী সরকার যেহেতু নাই, তার মানে বিপ্লব এখানে হয়নি। আর যেটা হয়েছে যে জনগণের আন্দোলনের কাছে একটা সরকার পরিবর্তন হওয়ার পরে জনগণ কি করলেন? তাদের রাজনৈতিক দল যারা তাদের প্রতিনিধিত্ব করে তারাই বলে গেলেন যে হ্যাঁ, এখানে একটা সরকার হবে। এবং সেই সরকারটা কিভাবে হবে? সংবিধানের 7-এর যে কথাটা মূলত বলা আছে সেইটাকে মাথায় রেখেই কিন্তু এই আজকের এই সরকারের জন্ম। এবং এরকম প্রেসিডেন্স আমাদের দেশে আছে। এর আগে এরকম একই পরিস্থিতিতে এই দেশ বা জাতি যখন উপনীত হয়েছিল, তখন কিন্তু ঠিক একই রকম আর একটা সময় এইরকম একটা সরকারের জন্ম হয়েছিল। এবং আপনি দেখবেন, আমি সেই কারণে একটু আগে বলছিলাম যে আর্টিকেল 106-এ যেটা বলা আছে, আমাদের সুপ্রিম কোর্টের এই যে অ্যাডভাইজারি যে জুরিসডিকশন যেটা আছে, সেখানেও কিন্তু ইচ্ছা করলে, অবশ্য সেটা ভিন্ন পন্থা, কারণ দেশের মহামান্য রাষ্ট্রপতিকে গিয়ে বলতে হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইতে হবে যে আজকের যে সরকার আছে সেটার, তো এটার আর এখন কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এই কারণে মনে হয় না যে এই সরকার জনগণের যারা প্রতিনিধিত্ব করে তাদের সম্মতিতেই এই সরকারের জন্ম। সুতরাং এরা যেহেতু এসেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে, একটা উদ্দেশ্যে তারা বসছেন, এই উদ্দেশ্যটা কত তাড়াতাড়ি বাস্তবায়িত করবে, কারণ এটাকে আপনার উপেক্ষা করার কোনো সুযোগ নাই। যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারছে না, আর জনগণের ভোট না দিতে পারার এই যে কষ্ট, সেটারই কিন্তু প্রতিফলন ছিল স্বৈরাচারের পতন। সুতরাং জনগণের ইচ্ছাকে উপেক্ষা করাটা যুক্তিসঙ্গত না। ডক্টর আব্দুল লতিফ মাসুদ, তাড়াহুড়া করে কেউ যদি মনে করে যে না আজকে কালকেই, আর যে কথাটা আমি সেনাবাহিনী সম্পর্কে বলেছিলাম, আপনি দেখেন আমাদের দেশের কিন্তু ইতিহাস আছে যে কোনো ক্রাইসিসে দেশের সেনাবাহিনী ইচ্ছা করলে ক্ষমতা দখলের একটা অভিপ্রায় কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমি সেই কারণে জনাব ওয়াকারকে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম যে তিনি সত্যিকার অর্থে একদম দেশপ্রেমিক মানুষের মতো পরিচয় দিয়েছেন এবং তিনি বুঝেছেন যে জনগণের সরকার, জনগণই সিদ্ধান্ত নিবে, জনগণ সিদ্ধান্ত নিবে। এবং আপনি লক্ষ্য করেন ওই সময় কিন্তু যে জিনিসটা হতে পারত, অর্থাৎ অতীতের সেনাবাহিনীকে 2-1জনকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে সেনাবাহিনীর তাদেরকে দ্বারা যে সকল অপকর্ম স্বৈরাচার করেছে, তাদের অপকর্মের খেসারত যদি কোনো নিরপরাধ ব্যক্তির ঘাড়ে দিয়ে কেউ যদি মনে করে কাউকে মেলাইন করার চেষ্টা করে, সেটা অত্যন্ত দুঃখজনক হবে। আমরা হঠাৎ করে 5ই আগস্টের রাজনীতির পরিবর্তনের পর আমরা যদি মনে করি যে আমাদের এখন অবাধ কথা বলার খুব সুযোগ এসে গেছে, আমার মনে হচ্ছে আমাদের নিজস্ব স্বভাব চরিত্রের প্রতিও আমাদের নিয়ন্ত্রণ থাকা উচিত। এ ব্যাপারে আমাদের সতর্কতার সঙ্গে কথা বলা উচিত। ডক্টর আব্দুল লতিফ মাসুদ। ধন্যবাদ জিলুর রহমান। খুব যথার্থভাবেই আইনগতভাবে বিজ্ঞ আইনজীবী, দেশের একজন শীর্ষস্থানীয় আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার তার ভাষায় তার মতো করে বিষয়টি ব্যাখ্যা করেছেন। আমি একজন একাডেমিশিয়ান হিসেবে তার কথার সাথে খুব একটা অমিল বা বেমিল আমি লক্ষ্য করি না, তবে কথাটা একটু একাডেমিক টোন দিতে চাই আমি একজন শিক্ষক হিসেবে, যেটা সঙ্গত। বিষয়টি হচ্ছে যে যেটা মাসুদ আহমেদ তালুকদার বলার চেষ্টা করেছেন যে এটির একটি আইনগত প্রথাগত নিয়মতান্ত্রিক ভিত্তি না থাকলেও একটা সর্বাত্মক সমর্থনে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে আমরা বলতে পারি সম্মতির ভিত্তিতে সরকার। মূলত নির্বাচন কেন? নির্বাচন হচ্ছে জনগণের সম্মতি জ্ঞাপনের একটি উত্তম পন্থা। এই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমরা জানি যে পৃথিবীর এই যে সভ্যতার এবং শাসন ব্যবস্থার আবর্তন বিবর্তন পরিবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্র একটা টেকসই ব্যবস্থা হিসেবে এখন প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে এটা কষ্টের কথা যে আমাদের দেশের গণতান্ত্রিক যাত্রাটা 1971 সাল থেকে আজকে 2024 সাল 25 সাল পর্যন্ত যদি একেবারেই নিরঙ্কুশ নিরাভরণ
এবং স্বাভাবিক থাকতো, তাহলে পরে এই অস্বাভাবিক অবস্থার মোকাবেলা আমাদের করতে হতো না। কিন্তু জনগণের সম্মতির নাটক করে, তামাশা করে নির্বাচন কিন্তু হয়েছে, নির্বাচন দেখানো হয়েছে। অর্থাৎ আইনগতভাবে তারাও বাধ্য যে একটা সম্মতির ভিত্তিতে সরকারকে প্রতিষ্ঠিত হতে হবে, কিন্তু সেই সম্মতিটি তারা কোনো ক্রমেই জনগণের উপর ছেড়ে দিতে রাজি নয়। তারা কোয়ার্সিভ গভর্নেন্স অর্থাৎ বল প্রয়োগের শক্তি দ্বারা দেশকে শাসন করেছে, যেটাকে আমরা সম্মতির ব্যতিক্রম বলবো। এই ব্যতিক্রম হওয়ার পরে মানে এটাও মনে রাখা দরকার যে রাষ্ট্রবিজ্ঞানে সরকার ব্যবস্থা পরিবর্তনের যে সমস্ত প্রক্রিয়ার কথা বলা হয়েছে, সে সমস্ত প্রক্রিয়ার প্রথমটি হচ্ছে নির্বাচন, দ্বিতীয়টি হচ্ছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান পৃথিবীর বিভিন্ন দেশে বিপ্লবী কায়দায় বলেন আর অবিপ্লবী কায়দায় বলেন, গণ অভ্যুত্থান আর বিপ্লবের তো প্রথাগত মাত্রাগত পার্থক্য আছে। সেটি হতে দেয়নি। এর ফলে যে 15 বছর পরে যে বিপ্লবটি গণবিপ্লবী অনুষ্ঠিত হয়েছে, সেটি সম্মতির ধারক, জনগণের ক্রমশ সর্বাত্মক সম্মতির ধারক। এবং সেখানে আপনারা জানেন যে কোয়ার্সিভ গভর্নেন্সকে তারা প্রাণ দিয়ে, রক্ত দিয়ে প্রতিহত করেছে। সুতরাং এর একটি লেজিটিমেসি আছে। তৃতীয় লেজিটিমেসি হলো যে কখনো কখনো দেখা যায় যে সামরিক অভ্যুত্থান হয়। পাকিস্তানে বরাবরই সামরিক অভ্যুত্থান হয়ে আসছে, বাংলাদেশেও আমাদের সামরিক অভ্যুত্থানগুলোর মধ্য দিয়ে জনগণের রোষকে, জনগণের ক্রোধকে সম্বল করে এই সব সামরিক অভ্যুত্থান হয়েছে। আমি আমার মানে মিলিটারি পলিটিক্সের উপর আমার মানে গবেষণা ছিল, সে কারণে আমি একটু গুরুত্ব দিয়ে বলতে পারি যে রাজনীতিবিদরা সবসময়ই দোষ দেয় পলিটিক্যাল লোকদেরকে। তারা মানে গায়ের জোরে ক্ষমতা দখল করেছে। আপনি 1958 সালের 1975 সালের কথা ধরেন, 1990 সালের কথা ধরেন, প্রতিটি ক্ষেত্রেই দেয়ার ইজ ফেইলিউর অফ দ্য পলিটিক্যাল এলিট, এবং এর সুযোগটা তারা গ্রহণ করেছে। এবারেও তারা সুযোগ গ্রহণ করতে পারত। এবং মাসুদ আহমদ তালুকদারের ভাষায় আমিও বলবো যে অবশেষে যোগ বিয়োগ পূরণ ভাগ তো আছেই, অবশেষে ত্রাণকর্তা হিসাবে আমাদের মিলিটারি, আমাদের সেনা প্রধান যে ভূমিকা পালন করেছেন সেটা যৌক্তিক এবং জনগণ এছাড়া কোনো উপায় ছিল না। ওই সময়টা তো সরকারবিহীন একটি রাষ্ট্র, এবং তিনি আসলেন এবং বললেন যে আমি দায়িত্ব গ্রহণ করলাম। শব্দটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, দায়িত্ব গ্রহণ করলাম। এবং এরপরে তারই তত্ত্বাবধানে রাজনৈতিক আলাপ আলোচনা এবং ছাত্রদের সাথে আলাপ আলোচনা সরকার গঠিত হয়েছে, এবং সেই সরকারটি গণতান্ত্রিক। এটা খুব মুশকিলের কথা যে বাংলাদেশের জনগণ অস্থির। ওই যে আপনারা শোনেন না যে মানে হযরত আলীকে ওই কুফা নিয়েছিল, কুফার লোকেরা পরে শেষে তারা বিদ্রোহ করেছে। তো এরকম বাংলাদেশের মানুষ ওই যে অতীতের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের ভ্রমণকারীরা, আমাদের প্রাচীন লোকেরা বলছে বাংলাদেশের লোক অস্থির এবং অকৃতজ্ঞ ইত্যাদি। এসব কথা শুনলে আবার আমার জনগণ আমরা একটু বর্তমান ব্যবস্থাটা হলো যে জনগণের উচিত ছিল নিরঙ্কুশ আনুগত্য প্রদর্শন করা এই সরকারের প্রতি, কিন্তু সরকার ব্যবস্থা এমনভাবে পরিচালিত হলো, সেই ব্যবস্থায় যদি তারা কি করলো, তারা চরম নিরঙ্কুশ ক্ষমতা প্রদর্শনের, আপনার বলি এনলাইটেন লিডারশিপ। প্রফেসর মোহাম্মদ ইউনূস ইজ এক্সাম্পল অফ এনলাইটেন লিডারশিপ। তার সমস্ত কর্তৃত্ব তার হাতে নিয়ে সুন্দরভাবে, নিরঙ্কুশভাবে, মানে সমানভাবে তিনি দেশটা চালাতে পারতেন। কিন্তু আমরা লক্ষ্য করি তিনি মানে যেভাবে দেশটা পরিচালনা করলেন তাতে স্টেক হোল্ডার্স আর মেনি, স্টুডেন্টস, পলিটিক্যাল পার্টিস, মিলিটারি ইত্যাদি। তার ফলে সম্ভবত মাসুদ আহমদ যথার্থই বলেছেন একটু মানে অন্তর্নিহিত দুর্বলতা নিয়েই সরকার গঠিত হয়েছে। এখন আপনি দেখেন প্রতিটি স্টেপই মানে সরকারকে চ্যালেঞ্জ করছে রাজনৈতিক দলগুলো। প্রেসিডেন্ট অপসারিত হবেন। আপনার কি মনে আছে মানে আসিফ সাহেব, আমাদের আসিফ নজরুল কি ভাষায় কথাটি বলেছিলেন মানে বর্তমান রাষ্ট্রপতির বিরুদ্ধে? সেটা কি সরাতে পেরেছেন তারা? রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল সেটা সমর্থন করেনি। তারা কি ঐতিহাসিক যে ডিক্লারেশন দিতে চেয়েছেন সেটাকে দিতে পেরেছেন? তারা যে জুলাই ঘোষণাপত্র সেটা তো দিতে পারলেন না। এইভাবে
প্রতিটি ক্ষেত্রেই দেখা যায় যে অস্থিরতা। একজন সচিবকে আজকে দেওয়া হয়েছে, আগামীকালকে আরেকজন, এবং এইরকম মনে হচ্ছে যে সরকারের মধ্যে একটি সমন্বয়হীনতা চলছে। আবার বলছি কথাটা, দেশের মঙ্গলের জন্য যে বেনিভোলেন্ট ডিক্টেটরশিপের রাষ্ট্রবিজ্ঞানে বলা হয়েছে, সদায় ন্যায় ভিত্তিক যদি একটি রাষ্ট্র প্রধান সেটা যদি এক্সারসাইজ করতে পারতেন তাহলে অনেক ভালো হতো। কিন্তু আমরা বিভিন্ন সময় কিসের ভিত্তিতে মানে উপদেষ্টা নিযুক্ত হন, কিসের ভিত্তিতে ভাইস চ্যান্সেলর নিযুক্ত হন, সেই ভিত্তিটাই আমরা জানি না। 11-11 সময় একটা নীতিমালা ঘোষণা করা হয়েছে এই ভিত্তির। এখানে আমরা তো দেখি যে মানে আপনি বলতে চাইছেন যে কে এখানে শক্তিশালী বোঝা যাচ্ছে না, সরকার বোঝা যাচ্ছে না। মানে আমরা রাজনৈতিক দল হলো কোন দল? ছাত্র আমরা বলি না যে হু গেটস হোয়েন অ্যান্ড হাউ, হু গেটস হোয়াট হোয়েন অ্যান্ড হাউ, সেটা তো আমরা নির্ণয় করতে আমাদের কষ্ট হচ্ছে। সুতরাং একটি গণতান্ত্রিক ভাবে সম্মত একটি সরকার একটি আনসার্টেনটি বা একটি মানে সমস্যা আকীর্ণ সময় অতিক্রম করছে বলে আমরা মনে করি। সো মিস্টার মাসুদ আহমেদ তালুকদার, আমি যদি ওই নির্বাচনের প্রসঙ্গটাতেই যাই, যে আপনি আসলে যৌক্তিক, এখন যৌক্তিক শব্দটা বিএনপি এবং কিছু কিছু রাজনৈতিক দল শুরুতে উচ্চারণ করেছিল যে যৌক্তিক সময় মধ্যে নির্বাচন, আপনি কি যৌক্তিক মনে করেন? এখন ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর-জুনের মধ্যে কিংবা আরও পরে, আগে সংস্কার পরে নির্বাচন, অনেকগুলো ইস্যু আছে, কিছু দল তাদের নিজেদের গোছাতে চাইছে। সো আপনি কি মনে করেন যে কোন সময়ের মধ্যে, মানে যৌক্তিক শব্দের বাইরে গিয়ে যে স্পেসিফিক একটা টাইমলাইনের কথা আপনার কাছ থেকে জানতে চাই, বুঝতে চাই, আপনি কি বলবেন? দেখুন, আপনি খুব যথার্থই বলেছেন। আমি আপনার এই টক শোতে এখানে বসে এর আগেও বলে গেছি একের অধিকবার যে রাষ্ট্রীয় ক্ষমতায় আজকে যারা অধিষ্ঠিত তারা জনগণের কনসেনসাস নিয়েই রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে। ওই যে সরকার বানানোর দুইটা পদ্ধতি, কিন্তু জনগণের কনসেনসাস নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসার সময়ের সঙ্গে সঙ্গে সেই কনসেনসাস আরো সলিড করা অথবা সেটা শিথিল হয়ে যাওয়া, কোনটা এখন? আমি সেই কথাটাই আমি আসতে চাচ্ছিলাম। অর্থাৎ জনগণের কনসেনসাস নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত তারা, এই কনসেনসাসটা দেখাবার দুইটা উপায়। একটা হলো থ্রু ব্যালট, আর একটা হলো যেটা প্রকাশ পেয়েছে 5ই আগস্টের পরে এবং যার ভিত্তিতে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। আমি আপনার এখানে ওই কথাই বলে গেছিলাম এর আগের বার, আমি আজও বলছি, ক্ষমতায় যারা অধিষ্ঠিত তারা যদি ক্ষমতার প্রতি তাদের কোনো লোভ এসে থাকে তাহলে সেটার একটা প্রকাশ একরকম। তারা যদি মনে করেন যে না, আমরা কাউকে প্যাট্রোনাইজ করব টু অ্যাচিভ দি পাওয়ার অফ দি স্টেট, আই মিন টু হোল্ড দি গভর্নমেন্ট, সেটা একটা, তাহলে সেই জিনিসগুলো কী হবে? সেই অতীতের প্র্যাকটিসগুলোও কিন্তু আমরা দেখেছি। সেখানে সরকার যদি প্যাট্রোনাইজ করে বা সরকারের কোনো দুর্বলতা থাকে, যেমন নতুন রাজনৈতিক দল যারা তৈরি করলেন তারা যেদিন জন্ম নিচ্ছে এবং এটা নিয়ে যখন জল্পনা কল্পনা হচ্ছিল তখন কিন্তু সকলের মনেই একটা প্রশ্ন আছিল যে এই সরকার বোধহয় রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তারা বোধহয় একটা প্রক্রিয়ায় চলমান করেছে এবং হয়তোবা এটাই তাদের ইচ্ছা বা উদ্দেশ্য আছে এখানে। এখন এই সরকারকে যে দায়ী করতেছে নতুন রাজনৈতিক দল হচ্ছে এবং তারা সরকারের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাচ্ছে, এটা থেকে সরকারকে মুক্ত কেউ করতে পারবে না, সরকার নিজেকে মুক্ত থাকতে হবে। আমরা এই যে মানুষকে সমালোচনা করার সুযোগ, আমার বন্ধু আব্দুল লতিফ মাসুম যে কথাটা বললেন যে আজকে রাষ্ট্রীয় ক্ষমতা, ইউনুস, প্রফেসর ইউনুস অনেক গ্রহণযোগ্য যোগ্য একজন ব্যক্তি দেশের, তার অ্যাডভাইজারি কাউন্সিলে যারা আসছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা অতীতে কার কতটুকু ছিল সেটা আমাদের প্রত্যেকেরই জানা। এনারা যারা আজকে যারা প্রধান উপদেষ্টা কাউন্সিলের যারা সদস্য, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তাদের কারো ছিল বা দুই একজন যদি থেকেও থাকে অতীতের, সেটাও খুব একটা সুখকর ছিল না। তাহলে যারা আজকে অ্যাডভাইজার তারা পদে পদে বাধাগ্রস্ত হবে। আর আমি আরেকটা কথা যেটা আমি বলেছিলাম যে ইলেকশনের মাধ্যমে যখন কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো সরকার, যখন রাজনৈতিক সরকার আসে, তার অথরিটি এক্সারসাইজ করার যে অথরিটি থাকে সেটা বেসড অন কনসেনসাস যদি কখনো গভর্নমেন্ট এখন আসে, সে নিজেও বিশ্বাস করতে হয়তো তার কষ্ট হয় যে ভোটে নির্বাচিত সরকার অপেক্ষা বোধহয় আমরা নিজেরা দুর্বল। এই যে তাদের মধ্যে যে দ্বৈততা বা তারা যে কনফিডেন্স লেভেল তাদের একটা দুর্বল পর্যায়ে থাকে,
এ কারণে তারা অনেক শক্তিশালী সিদ্ধান্ত নিতে, আপনি দেখেন 5ই আগস্টের পরে যে জিনিসগুলো দেখেছি, হঠাৎ করে মনে হয়েছে যে দেশ জাতি আবার নতুন করে স্বাধীন হয়ে গেছে, আর কারো দায়িত্ববোধের বাইরে চলে আসছে সবাই। সমালোচনা কে যে জাতি আজকে মনে হচ্ছে এই সময়কালটা চলছে সমালোচনার সময়, কেউ কাউকে পরোয়া করছে না, কে কাকে সমালোচনা করার পিছনে কোনো যুক্তি আছে কিনা। দেখুন, সমালোচনা যিনি কাউকে করে, আমাকে যিনি সমালোচনা করেন, আমার বিবেচনায় তিনি আমার প্রকৃত বন্ধু। কিন্তু যিনি সমালোচক, তিনি যদি সমালোচনা করতে গিয়ে তার নিজস্ব সম্মানবোধ হারিয়ে ফেলেন, আর যাকে সমালোচনা করতে তাকে যদি চরিত্রহীন করার অপচেষ্টায় লিপ্ত হন, তাহলে ওই সমালোচক যেমন বন্ধু হতে পারে না, ওই সমালোচনা কার্যকরীভাবে কোনো কাজেও লাগে না। সেই জন্য হঠাৎ করে সমালোচনা, মানে যেদিকে তাকাবেন শুধু সমালোচনা, ভয় লাগে কে কোথায় কথা বলবেন। এখন আপনি আজকে কোনো কথা বলবেন, কারো কোনো সমালোচনাকারী যারা বিনা উদ্দেশ্যে, এবং আপনি দেখবেন 5ই আগস্টের পরে আমি বহু মানুষের হঠাৎ আবির্ভাব দেখেছি, যাদেরকে গত, বিশেষ করে আমি সব বাদ দিলাম, 2007 থেকে এই 24 পর্যন্ত, এই 17 বছর আমরা যারা রাজনীতির ময়দানে ছিলাম, আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি, তারা আমরা এটা লক্ষ্য করেছি যে আজকে যারা টেবিল চাপড়াচ্ছে এবং খুব গলা ফাটিয়ে কথা বলছে, এদের অনেকেরই জন্ম আমি দেখেছি 5ই আগস্টের পরে। হঠাৎ করে তারা এত অতি বিপ্লবী হয়ে গেছে, সমালোচনা করতে গিয়ে তারা নিয়ম নীতির কোনো তোয়াক্কা করছে না। আমার একটা জিনিস, আমি যে কথাটা বলতে চাচ্ছি ওইভাবেই, যে সমালোচনা যিনি করেন তিনি আসলে আমার বন্ধু, এবং তাকে গ্রহণ করার যেমন আমারও মানসিকতা থাকতে হবে, সমালোচনা যিনি আমার করবেন তিনিও যেন নীতিবোধ বিবর্জিত না করেন, এবং অনুমান ভিত্তিক, অহেতুক চরিত্র হনন এরকম কারণে যেন এগুলো না করে। তো আমার যেটা ব্যাপার হলো, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আজকের সরকারের দুর্বলতা, যে কথাটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, আজকে দেখেন, আজকে রাষ্ট্রীয় ক্ষমতা, আমি সেই জন্যই প্রফেসর ইউনূসের যারা অ্যাডভাইজার, তাদের অনেক সীমাবদ্ধতা আছে। এখন তারা, আপনি দেখবেন 5ই আগস্টের যেটা আব্দুল লতিফ মাসুমও বলছেন, এবং এই কথাটা আমি এখানে বলে গেছি, যে আজকে একজনকে পোস্টিং দিলেন, আগামীকাল দেখা গেল যে সেই লোকটাকে সরিয়ে আরেকজনকে দিলেন, যাকে দিচ্ছেন সেও যে উদ্দেশ্যে দিলেন সেটা হলো না। তো ওনারাও কিন্তু এই অগস্টের থেকে আজকে এই যে এপ্রিল পর্যন্ত, এই 8-9 মাসে কিন্তু ওনারাও কম বেশি শিক্ষিত হচ্ছেন, যোগ্যতা সম্পন্ন হচ্ছেন। সুতরাং এখন ওই প্রথম দিকের অবস্থায় তারা যতটা শিখেছিলেন, আজকে হয়তো সেই মানে এক্সেপশন, কেউ কেউ হয়তো আছেন যে এখনও তারা দ্বৈততা বা শেকি অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারেন নাই, কিন্তু এটা তো নিশ্চিত যে আগের থেকে কিছুটা পরিপক্কতা তাদের মধ্যে এসে গেছে। তো এখন এই সরকারকে দেখেন, আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পরিষ্কার করে পাইনি। আমি এটা স্পেসিফিক, আপনি কি মনে করেন কবের মধ্যে নির্বাচন হবে? দেখুন, নির্বাচনের অন্তরায়টা কি ছিল? না, সেটা তো আমরা সবাই জানি, পেছনে কি ছিল, মানে আমি আজকের বাস্তবতায় আপনি কি মনে করেন কবের এই মধ্যে? সরকারের তো আসলে আমি কেউ নই। না, আপনি কেউ নন, কিন্তু দেশের একজন নাগরিক হিসেবে, আইনজীবী হিসেবে, নাগরিক হিসেবে, রাজনীতিক হিসেবে আপনি কি মনে করেন? আমি খুব পরিষ্কার কথা বলি, এই সরকার যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা আটারলি বলেছেন যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার কোনো অভিপ্রায় তাদের নেই। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় তারা যেহেতু জনগণের ইচ্ছায় অধিষ্ঠিত, তারা মনে করে অতীতে নির্বাচন না হওয়ার যে অন্তরায়গুলো ছিল সেগুলোকে দূর না করে কোনো নির্বাচন দিলে তারা মনে করে অতীতের নির্বাচনের ন্যায়, যেমন আমার বন্ধু সেই বিষয়ে তারা যেটা মনে করে, আপনি যদি তাদের এই মতামতকে অ্যাকসেপ্ট করেন, তাহলে সেই বিষয়ে তাদের কাজের অগ্রগতি কি? না, আমি বলতে চাচ্ছি যে আমি তার এটা গ্রহণ করি অথবা বর্জন করি, আমার বক্তব্য সেখানে নয়। আমার বক্তব্যটা হলেন যে ওনারা যদি সত্যিকার অর্থে ওনাদের কাজের বা কথার সঙ্গে ওনারা মিল রাখতে চান, তাহলে এইটার দায়িত্বটা ওনাদের উপর। আপনি বুঝতে পাচ্ছেন না যে ওনাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে? না, কেন আমি মিল বা অমিলের আমি ওইটাকে আমি মানে স্পেসিফাই করছি না। আমি বলতে চাচ্ছি যে ওনারা যেহেতু আটারলি বলে ফেলেছেন যে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের আমাদের কোনো অভিপ্রায় নাই, আমরা এসেছি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার যে পদ্ধতি অনুসরণ করে এ যাবৎকালে রাষ্ট্র ক্ষমতায় দখল করেছে, সেই অন্তরায়গুলোকে দূর করে আমরা একটা যুক্তিসঙ্গত সময়, এখন এই যুক্তিবোধ যারা নির্বাচন এই মুহূর্তে চাচ্ছে, আমরা যারা রাজনীতির কর্মী বা এদেশের সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি, আমাদের দাবি হলো যে আপনি সংস্কার, আর একটা সংস্কার যদি আপনি বলেন, এই সংস্কারটা একটা আসলে এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করলে খুব বেশি দিন এটা দিয়ে বাজার চালানো যাবে না। সংস্কার একটা চলমান একটা প্রক্রিয়া,
এই দেশটা স্বাধীন হয়েছে 54 বছর আগে। এই 54 বছর আগে থেকে কম বেশি সংস্কার করতে করতে কিন্তু দেশ আজকে এখানে আসছে। এখন আপনি আজকে এসে সব কিছুকে মুছে দিয়ে নতুন করে করবেন, সেই সময়কাল আপনার আছে কিনা, আপনি সেই পর্যন্ত অপেক্ষা করতে পারবে কিনা সাধারণ মানুষ, সেটা নির্ধারণ করবেন তো আপনি। প্রফেসর আব্দুল লতিফ মাসুম, সংস্কার কি একটা অনীহা বা এটা কি বলা যায় অজুহাত কিনা, নাকি নির্বাচনের দাবি হচ্ছে সংস্কারের প্রতি এক ধরনের অনাগ্রহ? তো বিষয়টি প্রতিটি ক্ষেত্রেই যেমন মেরিটস এবং ডিমেরিটস থাকে। বক্তব্য যে আমরা বিতর্কে পক্ষ বিপক্ষের কথা বলি না, সেখানে যদি আপনি আমাকে নিরপেক্ষভাবে কথা বলার সুযোগ দেন, তাহলে পরে আমি বলবো যে উভয় পক্ষেই কিছু সত্যতা আছে। যেমন ধরেন এই যে মাসুদ আহমেদ তালুকদার বললেন যে কারণে যে অন্তরায়গুলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থায় বাধা সৃষ্টি করেছে, সেগুলোর মূল উৎপাদন না করা পর্যন্ত তো নির্বাচন অর্থহীন। আবার সেই চক্র, সেই বিশাল সার্কেল আবার চলে আসবে। এটা একটা নির্মম সত্য কথা। আবার এটাও সত্য কথা যে আমি একটু আগেও বলেছি যে যদি সরকারটি নিরঙ্কুশ কল্যাণ চিন্তা, মেরিটোক্রাসি বা জাস্টিস দ্বারা পরিচালিত হতো, তাহলে পরে সরকারের নৈতিক শক্তিটা খুব শক্ত থাকতো। কিন্তু আমরা দেখছি যে সরকারের নৈতিক অবস্থানটি খুব শক্ত নয়। এখন রাজনৈতিক দল, এটাও সত্যি কথা যে এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, নামেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, ইন বিটুইন। সুতরাং একটি নির্বাচিত বাংলাদেশের জনচরিত্রের প্রেক্ষিতে বলা যায় যে একটি নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত সকলেই রাজা, যথার্থভাবে মাসুদ আহমেদ যে যার মতো করে সবাই রাজা, বেপারোয়া। আইন শৃঙ্খলার দিকে তাকান আপনি, বিচার ব্যবস্থার দিকে তাকান আপনি মানে গ্রামীণ রাজনীতির দিকে তাকান, ভয়াবহ অবস্থা। তো এই অবস্থাটাকে কন্টেইন এবং কন্ট্রোল করার জন্য আমি মনে করি যে অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট ইজ মোর ক্যাপাবল অ্যান্ড মোর অ্যাকসেপ্টেবল। সেই দৃষ্টিভঙ্গিতে কিন্তু যত শীঘ্র সম্ভব নির্বাচন হয়ে গেলে তত এই জঞ্জালগুলো দূরীভূত হবে। যৌক্তিক কথাটা বারবার বলা হচ্ছে, যৌক্তিক তো প্রথমবারে মানে প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তখন নিশ্চয়ই আপনাদের মনে আছে যে তিনি অন্যত্র তিনি এভাবে বলেছেন যে হাসিনা সরকারের বাকি সময়টুকু, অর্থাৎ 4 বছর বা 7 মাস এইভাবে মানে এই সময়কালটা সরকার নিতে পারে। ধর্ম উপদেষ্টা বলেছেন। সে অবস্থা থেকে কিন্তু তিনি ক্রমশ মানে অবস্থান পরিবর্তন করেছেন সময় গোছাতে। এখন তো আগামী 26 সালের জুনের কথা বলছেন। তা জুনের কথা না হলেও আমি বাস্তবভাবে মনে করি যে জুনে তো বর্ষা এসে যাবে, মার্চ মাসে হয়তো ইলেকশনটা হবে। কিন্তু তাতেও অথবা ডিসেম্বরে ঠিকতে পারে, 26শে ডিসেম্বর হতে পারে, সেটা তো একটা যৌক্তিক সময়। কিন্তু 26শে ডিসেম্বর যৌক্তিক না 25শে ডিসেম্বর যৌক্তিক? 25শে ডিসেম্বর 26 ডিসেম্বর একই কথা, মানে 1 বছরের গ্যাপ। হ্যাঁ, এখন কথাটা হলো যে সরকারকে সহযোগিতা না দিলে এই সরকার যদি ব্যর্থ হয় এবং ব্যর্থতার সুযোগে যদি বাংলাদেশের শত্রুরা, বাইরের শত্রুরা, প্রতিবেশী শত্রুরা উৎ পেতে আছে এবং সেই একই সাথে অভ্যন্তরীণ যে এনিমি যারা আছে তারা আপনারা দেখছেন তারা গচ্ছপের মতো মাথা বের করছে, এখানে সেখানে মিছিল করছে। এই সেদিনও আওয়ামী লীগ সকাল একটা তৎপরতা চালিয়েছে। সুতরাং এই এলিমেন্টসগুলোকে কন্টেইন করা, কন্ট্রোল করার জন্য একটি নির্বাচিত সরকার খুবই দরকার। আবার যদি এই সরকারটা শক্তভাবে নীতিমালার ভিত্তিতে কোনো আদর্শ বা আইন দ্বারা পরিচালিত হতো, তাহলে কিন্তু কারো কোনো অসুবিধা নেই। আপনি দেখেন কোর্টে, আগেকার দিনের কোর্টে আওয়ামী লীগ নেতৃত্ব সেই তৃণমূল পর্যায় থেকে শুরু করে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যা বলতো তাই হতো। আর এখনও যদি তাই হয় তাহলে মানুষের কাছে তো ডিফারেন্সটা বোধগম্য হয় না। বা আমরা যে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় বা আমরা একটি স্বাধীন অবস্থায় অবতীর্ণ হয়েছি,
সেটা বোঝা দুষ্কর হবে। সুতরাং প্রতিটি ক্ষেত্রেই আইন ব্যবস্থার ক্ষেত্রে, গভর্নেন্সের ক্ষেত্রে আমাদের সেই জবাবদিহিতা, আইনের শাসনটা, বারবার একই কথা আমরা বলতে পারবো যে আইনের শাসন, আইনের শাসন, আইনের শাসন, ব্যক্তির শাসন না। প্রফেসর ইউনূস কি বললেন না বললেন তাতে কিছু আসা যায় না, কোন উপদেশটা কি বললেও কি আসা যায় না। কিন্তু আপনি যদি সেট করে দেন একটা আইন, মানে নিশ্চয়ই মানে আইনবিদ ভালো বলবেন যে চুরির শাস্তি লোয়ার কোর্টে একরকম আর জজ কোর্টে তো আর এক রকম নয়। নিশ্চয়ই সুপ্রিম কোর্টে ওইটা যদি ধরেন দুর্ভাগ্যক্রমে গেল সুপ্রিম কোর্টে, কিন্তু আইনটা তো ঠিক আছে। সে আইনের ভিত্তিতে সিদ্ধান্ত না নেওয়ার কারণে, না নিতে পারার কারণে, পারিপার্শ্বিক কারণে রাজনৈতিক দলগুলোর অন্যায় প্রভাব বিস্তারের কারণে মানে খুব অসুবিধা হচ্ছে, খুব বিশৃঙ্খলা হচ্ছে সরকার ব্যবস্থায়। যেমন ধরেন মানে বিএনপি নিজেই বলছে যে গভর্নমেন্ট ইন ওয়েটিং, এবং সবাই বুঝি আমরা যে আগামীতে যদি একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়, নিঃসন্দেহে নিরঙ্কুশভাবে বিএনপি নির্বাচিত হবে। এটা পাবলিক পারসেপশন, এবং যারা মানে এটা তো বলে বোঝানোর, ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই। তো সেই সুযোগটা নিচ্ছেন বিএনপির লোকেরা, যে তারা তো নেক্সট উইক, এখানে যদি একজন জেলা জাজ বা একজন ডিসি যদি প্রভাবিত হন পরবর্তী সরকার দ্বারা, পরবর্তী দল ব্যবস্থা দ্বারা, তো সেখানে তো একটা অব্যবস্থা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে। আমি যতটা জানি ছোট ছোট রাজনৈতিক দলগুলো তার মতো করে তারা প্রভাব বিস্তারের চেষ্টা করছে। স্কুল ম্যানেজিং কমিটি থেকে শুরু করে একেবারেই মানে বড় বড় পদায়নের জন্য তারা তাদের মতো করে লবিং করছে, যে কারণে স্থানীয় নির্বাচনটা হতে পারলো না। স্থানীয় নির্বাচন হলে কি হতো, ওই যে আবার বলছি মানে জিল্লুর আপনাকে আগে বলছি যে যদি পক্ষ দুপক্ষ আছে, যদি প্রাথমিক নির্বাচনগুলো অর্থাৎ স্বায়ত্তশাসিত জাতীয় উপজেলা বা ইউনিয়ন কাউন্সিল নির্বাচনগুলো হতো, তাহলে পরে ভালোটা ছিল এই যে ইতিমধ্যে একটা একটা মোটামুটি একটা স্থায়িত্ব, একটা শৃঙ্খলা ফিরে আসতো প্রাথমিক শাসন ব্যবস্থায়। কিন্তু সেটা হলে যথেষ্ট সময় নেই, এই একটি কথা। আর একটি কথা হলো যে এই যে সামগ্রিক যে অবস্থা বিরাজ করছে, সেটা পরিবেশ আসলেই উপযুক্ত নয়। বিএনপিকে মনে রাখতে হবে, বিএনপিকে অস্বীকার করে, বিএনপিকে অবজ্ঞা করে, বিএনপিকে অবহিত না রেখে বর্তমান সরকার অচল, এবং কোনোভাবেই তারা। আমি একটা জাস্ট যদি এক দুই লাইন আপনি বলেন, আপনার কি ধারণা পলিটিক্যাল একজন মানে পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে, যে নির্বাচন যত বিলম্বিত হবে সেটা বিএনপির অনুকূলে থাকবে না? নির্বাচন যতই বিলম্বিত হবে ততই বিএনপির প্রতিকূলে যাবে। তার কারণ মানে ফলাফল আপনি যেটা বলছিলেন যে নিরঙ্কুশ বিজয়, নিরঙ্কুশটা প্রশ্নবিদ্ধ হয়ে উঠতে পারে যদি মানে তারা সময় বিরোধী রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে সংগঠিত হচ্ছে, তাদের মতো করে তারা কার্যক্রম করছে, এবং তারা একটি প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হবে এই ধারণা মানুষকে দেওয়ার চেষ্টা করছে। তো তার ফলে মানে ওই বিএনপি, ইতিমধ্যে বিএনপির মানে বদনামও হয়েছে অনেক। আপনারা জানেন তৃণমূল পর্যায় থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত বিএনপি 2000 নেতাকর্মীকে শাস্তি দিয়েছে। আমরা তারেক রহমানকে ধন্যবাদ দেব, যাতে উনি আন্তরিকভাবে চেষ্টা করছেন কন্ট্রোল করার জন্য। কিন্তু বাংলাদেশের জনচরিত্র তো আমরা সবাই বুঝি, তো লুভি, ওই যে সেই মানে হবসের কথাগুলো না, সেলফিশ, পুওর, ব্রুটিশ, নাস্টি অ্যান্ড শর্ট, প্রতিটি নোংরা চরিত্র বাংলাদেশের মানুষের জনচরিত্র রয়েছে। কারো কোনো কথা শুনতে চায় না তারা, শুধুমাত্র স্বার্থপরতা, লোভ দ্বারা তারা পরিচালিত হয়। দেশের জন্য দরদ খুবই সামান্য। মানে আমাদের মতো মানে যাদের করার কিছু নেই, একজন আইনবিদ বা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক বা একজন সাংবাদিক, জিল্লুর রহমান মতো একজন সাংবাদিক দেশের জন্য ভালো আছে, তাদের কিছু আসা যায় না। লজ্জা শরমের মানে কোনো বালাই নেই, তারা যা ইচ্ছা তাই করছে। সমস্ত রাজনৈতিক কর্মীদের কথা আমি বলছি, আমি শুধুমাত্র বিএনপির কথা বলছি না। এর আওয়ামী লীগ যাহা করিয়েছে তাই তারা যদি করে, তাহলে মানুষ হতাশ হতে বাধ্য। তবে এইখানে আমার একটু কথা আছে। আমি আমার বন্ধু যে কথাগুলো বলেছে আমি তার সঙ্গে দ্বিমত করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি ওনার সঙ্গে একমত হতে পারছি না এইখানে। যে দেখুন, ওই যেমন আপনি যে কথাটা বলেছিলেন যে একটা নির্বাচন যদি দেরি হয় তাহলে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় আসার যে সম্ভাবনা
সেটা আমি সেটা বলিনি, আমি বলেছি আমার প্রশ্নটা ছিল যে পরিস্থিতি মানে বিএনপি যত বিলম্বে নির্বাচন হবে বিএনপির সম্ভাবনা বিজয়ের যত বড় বিজয় সেখান থেকে সেই সম্ভাবনাটা ছোট হয়ে আসবে। আমার জীবনের আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু রাজনীতির সঙ্গে আমার একটা সম্পৃক্ততা আছে, আপনি একটা জিনিস লক্ষ্য করেন 2008, 2014, 2018, 2024 এর কোনোটাই আমি নির্বাচন হিসাবে গ্রহণ করতে পারিনি। এর প্রত্যেকটা নির্বাচন যদি সত্যিকার অর্থে নির্বাচন হতো, জনগণ ভোট দিত, তাহলে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন বা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন তারা অধিষ্ঠিত না হয়ে, এই যেমন আপনাদের যে কথাটা যে নির্বাচন বিলম্বিত হলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসাটাও বিড়ম্বনায় পড়তে পারে, বিএনপি ওই 4টা নির্বাচন যদি সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচিত হইতো, তাহলে যারা রাষ্ট্রীয় ক্ষমতা যে ক্যারিকেচার করে দখল করেছিলেন সেখানে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হতো, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতো, নিঃসন্দেহে। কিন্তু সেইটা করতে দেওয়া হয়নি। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় তারা ক্ষমতা দখল করতে চায় না, টাইম অ্যান্ড অ্যাগেইন দে আর আটারলি সেইং। তাহলে সেক্ষেত্রে বিএনপিকে ঠেকানোর কোনো প্রক্রিয়া যদি এনাদের অভিপ্রায় থাকতো, ইচ্ছা থাকতো রাষ্ট্রীয় ক্ষমতা আমরা দখল করব, তাহলে এই মুহূর্তে প্রথমেই তারা কন্টেন্ডার মনে করতেন বা তাদের প্রতিপক্ষ বা প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী মনে করতেন বিএনপিকে। সুতরাং এই সরকার বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করার কোনো কারণ নাই। এখানে আরেকটা জিনিস যেটা আছে সেটাও আপনাদের একটু মনে রাখা পরিষ্কার, সেটা হলেই যে বিএনপি আওয়ামী লীগ যখন স্বৈরাচার পতন হলো পলায়ন পর, যেখানে আওয়ামী লীগ করা কোনো মানুষকে আপনি খুঁজে পেলেন না, তখন বাংলাদেশের একমাত্র এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তিনি যদি সেদিনকার সেনাবাহিনী প্রদানের আহ্বানে সাড়া দিয়ে সম্মতি প্রদান না করতেন জনগণের পক্ষে, তাহলে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এই সরকারের অধিষ্ঠ হতে পারতেন না। এখন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যদি তারা মনে করে যে বিএনপির সম্মতি নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে তারা যদি মনে করে যে আমরা এমন কোনো কিছু করব যাতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পথটাকে রুদ্ধ করা যায় বা ঠেকিয়ে দেওয়া যায়, এটা এই সরকার করছে কিনা এটা এই সরকার ভালো বলতে পারবে। তবে আমার মনে হচ্ছে এরকম দুরভিসন্ধি যদি কারো মনে থাকে, তাহলে হবে কি, যেই অস্বাস্থ্যকর পরিবেশ 5ই আগস্টের জন্ম দিয়েছিল, আমার মনে হচ্ছে সেটা বোধহয় আরও অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে আবার নতুন কিছু জন্ম দেওয়ার। আমাদের সবচেয়ে সৌভাগ্যবান আমরা কোথায় জানেন, যে এই ক্ষমতা 5ই আগস্টের পর দখল করার কথা ছিল এই দেশের সেনাবাহিনীর। খুব খোলামেলা আমি আপনাদেরকে বলি, আমার ব্যক্তিগত ইচ্ছা থেকে আমি বলছি, কিন্তু তারা যখন এটা করে নাই তাতে এটা একটা ভালো ইঙ্গিত। সেনাবাহিনী মনে করেছে যে জনগণের দেশ, সরকারের মালিক জনগণ, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ চালাবে। তো যেহেতু ওই সময় সেনাবাহিনীর পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব না, আর কারণ নির্বাচন একটা, এটা খুব স্বাভাবিক, ফেয়ার ইলেকশনের যে অন্তরায়গুলো আছে, যে ইন্ডিকেটরগুলোকে অচল করে দিয়ে গেছিল না ওই সরকার, ওগুলাকে সচল না। এখন এই সরকারের একটা বড় সমস্যা কোথায় দেখেন আপনি, সরকার যদি আজকে একটা নির্বাচন দেয়, এবং ইতিমধ্যে কিন্তু রাইট অর রং একটা কথা বাজারে এসে গেছে যে একটি রাজনৈতিক দল আমাদের আন্দোলনকারী ছাত্রদের দ্বারা গঠিত, এবং বলা হচ্ছে এই সরকারকে ব্লেম দেওয়া হচ্ছে যে তারা ওদেরকে প্যাট্রোনাইজ করছে। এখন যদি ক্ষমতায় বা নির্বাচনে আসে এবং এই সরকারের ব্যালেন্সটা যদি তাদের অনুকূলে যায়, তাহলে 8, 14, 18, 24 যারা ক্ষমতায় থেকে নির্বাচন করেছিলেন সেই একই দোষে দুষ্ট হবেন এই সরকার। এত বড় ঝুঁকিপূর্ণ কাজ এই সরকার করবে এটা আমাদের মনে হচ্ছে না, আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। সুতরাং এই ব্যাপারে আর এই সরকার তো জনগণের পালসকে বুঝতে হবে। ক্ষমতায় তারা বসেছেন জনগণের ইচ্ছায়, বুঝে জনগণের কথা যদি তারা ভুলে যান, তাহলে তাদের যদি ভবিষ্যৎ বিব্রতকর হয় সেটা দায় দায়িত্ব তো তারা কাউকে দিতে পারবে না, তাদেরকেই গ্রহণ করতে হবে। সেই জন্য আমি মনে করি যুক্তিসঙ্গত যে কথাটা আপনি বলেছেন, যুক্তিসঙ্গত সময়টা ওইটাই। আমি আগেও বলেছি, আমি আজও বলে যাচ্ছি, গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে যে অন্তরায়সমূহ কেবলমাত্র বাধাগ্রস্ত ছিল সেগুলো দূরীকরণের জন্য যে সময়টাকে, সবচেয়ে বড় বাধা তো সদিচ্ছা, মাইন্ডসেট। আমি এই জন্য আপনার এখানে আরেকটা কথা বলে গেছি, দেখেন সংস্কার, আপনি আইন কানুন বিধিবিধান সংবিধান থাকলেই কি না থাকলেই যদি আপনি না চান, এই টকশোতেই আমি বলেছিলাম সংস্কার বলে, আমি একটা কথাই বলেছিলাম যে দেখেন এত সংস্কারের প্রয়োজন নাই, শুধু মানসিকতার সংস্কার করুন, তাহলেই দেখবেন আমরা যেই সমস্যাগুলোকে সমস্যা হিসেবে প্রতিনিয়ত দেখছি এবং অভিজ্ঞ হচ্ছি, ভয় পাচ্ছি এবং শঙ্কিত হচ্ছি যে আমরা যা চাচ্ছি তার থেকে বোধহয় আমরা দূরে চলে যাচ্ছি,
এগুলো কিছুই থাকবে না মানসিকতা সংস্কার হতে পারলে। আমি আমার বক্তব্য হলো এটা নিশ্চিত থাকেন আপনি, যদি এই সরকার, এই যেমন ইউনূস সাহেব যে কথাগুলো বলছেন, যে কথাটা আপনি আমাকেও বলছেন, আমার বন্ধুও বলেছেন, যে ইউনূস সাহেব বারবার জাতির উদ্দেশ্যে কথা দিয়ে যুক্তিসঙ্গত কারণ ছাড়া, উনি যেমন যুক্তিসঙ্গত সময়ের মধ্যে ইলেকশন দিবেন, যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি উনি বারবার ডেভিয়েট করেন, সরে যান তার অবস্থান থেকে, তাহলে মনে রাখবেন সমালোচনার বা মানুষের যে আস্থা নিয়ে তিনি সামনের দিকে যাচ্ছেন আজকে, সেই আস্থার ঘাটতি খুব অচিরেই আবার শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। আব্দুল লতিফ মাসুম, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই, আপনার কি ধারণা যে মানে ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক যে বাস্তবতা, সেটা আমাদের রাজনৈতিক নেতৃত্ব, যে কোনো দলই হতে পারে বা যারা শাসন ক্ষমতায় আছেন, তারা আসলে কতটা অনুধাবন করতে পারেন? কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। সেটা অনুধাবন করে আসলে তাদের রাজনৈতিক কর্মপন্থা বা রাষ্ট্র পরিচালনার নীতি তারা নির্ধারণ করতে পারছেন কিংবা কৌশল নির্ধারণ করতে পারছেন। এক বাক্যে যদি আপনার কথাটার জবাব দিই, তাহলে পরে এটি নেতিবাচক। নেতিবাচক এই কারণে যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান, বাংলাদেশের জিওপলিটিক্যাল সিচুয়েশন আমরা জানি। এই জানাটার মধ্য দিয়ে এটাই সত্য কথা যে আমরা প্রতিবেশী পরিবর্তন করতে পারি না। ভারত বলেছে, সুষমা স্বরাজের কথাটা আমি প্রায়ই মনে করি, পারসি পহলে লেকিন বাংলাদেশ সবচেয়ে পহলে। বাংলাদেশের প্রতি গোটা এই সাবকন্টিনেন্টের মধ্যে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে। অগ্রাধিকার রাখার বা তারণাও আছে, তার কারণ 7 সিস্টার্স এখানে রয়েছে, এবং যেটি বাংলাদেশের সিচুয়েশন, বাংলাদেশের রাজনৈতিক মানে প্রশ্রয় আশ্রয়ের উপর নির্ভর করে। এবং বাংলাদেশের ওই অবস্থানের কারণেই চারদিকে ভারত। আমি সমুদ্রপথের কথাও বলছি, সমুদ্রপথেও ভারত, আপনারা জানেন যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তাদের নেভাল ফ্লিট রয়েছে, সুমাত্রার ওইখানটায় মালাক্কা প্রণালীতে তাদের নৌবাহিনী অবস্থান করছে। সুতরাং আমাদেরকে ব্লক করার তাদের যথেষ্ট সুযোগ রয়েছে। এই যে পরিপার্শ্ব, বাণিজ্যের কথা বলেন, আমদানির কথা বলেন, রপ্তানির কথা বলেন, আইন ও প্রশাসনের কথা বলেন, মাদকদ্রব্যের কথা বলেন, অস্ত্রশস্ত্রের কথা বলেন, সব কিছুর উপরেই আমরা ভারতের উপর নির্ভরশীল, অথবা ভারত আমাদের উপর নির্ভরশীল। মানে বাংলাদেশের যথার্থভাবেই কথাটি উচ্চারণ করছে, বাংলাদেশেরও তার রাজনীতি করেন। গরম গরম কথা বলা তো খুবই সোজা কথা, কিন্তু বাস্তবতায় যখন আপনি অবতীর্ণ হবেন জিওপলিটিক্যাল কারণে, আপনি ভারতের সাথে রিলেশনসকে আপনি কি অস্বীকার করতে পারবেন? জামাত ইসলামীর মতো রাজনৈতিক দল, যারা মনে করা হয় যে সবচাইতে কট্টর ভারত বিরোধী, তারাও যদি ক্ষমতায় যায়, তাহলে পরে তারা কি ভারতের সাথে সম্পর্ক অস্বীকার করে চলতে পারবে? এটা একটা বাস্তবতা। এবং তার অর্থ এই নয় যে আমরা নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে, নতজানু কর্মনীতি, কর্মকৌশল নিয়ে ভারতের মোকাবেলা করব। জিয়াউর রহমান ইজ অ্যান এক্সাম্পল, যে তিনি ওই সময়টায়, আপনার মনে রাখুন 75 পরবর্তী মধ্য আগস্টের ঘটনাবলীর পরে যে সময়টা, সেটি এর চেয়েও ভয়াবহ সময় ছিল। সুতরাং সেই কনটেক্সটকে কন্টেইন করা, মোকাবেলা করার জন্য জিয়াউর রহমান যে দূরদৃষ্টি এবং ধীশক্তি, পরিকল্পনা, এবং পরবর্তীকালে সার্কের মতো মানে সমিতি সৃষ্টি করে গোটা ব্যবস্থাকে বা লুক ইস্ট পলিসি অবলম্বন করে যেভাবে বাংলাদেশকে রক্ষা করেছেন, স্বাধীনতা রক্ষা করেছেন, সার্বভৌমত্ব রক্ষা করেছেন, জাতীয় নিরাপত্তা রক্ষা করেছেন, সেই দূরদৃষ্টি নেতৃবৃন্দের মধ্যে আমি খুব একটা দেখি না। এরপরে আসুন দ্বিতীয় প্রসঙ্গ, অর্থনৈতিক প্রসঙ্গ। অর্থনৈতিক প্রসঙ্গে মানে অতীতে তারা তলাবিহীন ঝুরি করেছেন, এবং এবারেও যখন তারা পদত্যাগ করেন, পলায়ন করেন, তখনও একটা তলাবিহীন ঝুরি আমাদেরকে উপহার দিয়ে তারা প্রস্থান করেন। কিন্তু সেখানে প্রফেসর ইউনূসের অস্বীকার করে লাভ নেই। প্রফেসর ইউনূসের রাজনৈতিক সারা পৃথিবীব্যাপী তার যে ব্যক্তিগত ক্যারিশমা,
বা ব্যক্তিগত যে প্রাধান্য বা গ্রহণযোগ্যতা সেটা দ্বারা আমরা অনেক রক্ষা পেয়েছি। কিন্তু একটা নির্বাচিত সরকার বা একটা সুনির্দিষ্ট সরকারের চেয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই ইনভেস্টররা অগ্রাধিকার দেবে না। এই যে সেদিন আমাদের ইনভেস্টার্সদের মানে শীর্ষ সামিট হয়ে গেল, সামিট বড় ধরনের শীর্ষ সম্মেলন হয়ে গেল, তাতে আন্তর্জাতিকভাবে সাড়া পেয়েছে প্রচুর। কিন্তু কার্যক্ষেত্রে একজন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে আমরা মনে করতে পারি এরকম যে যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের তো একটা লক্ষ্য থাকবে, তারা তো 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করবেন না। সুতরাং পরবর্তী রাজনৈতিক সরকার তারা লক্ষ্য করবেন, দেশের স্থিতিশীলতার বিষয়টা লক্ষ্য করবেন, বিনিয়োগ পরিবেশ তারা লক্ষ্য করবেন। এখন যদি দেখেন যে দুর্নীতিগ্রস্ত রয়েছে এখনও দেশ, যদি মানে চুরিধারী মানে বাটপার তারা যদি রাস্তায় বেরোন তাহলে পরে হাইজ্যাক হবে, এই অবস্থায় তো মানে এটা নেগেটিভ একটা ফলাফল দেবে। সুতরাং সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তবে আবার বলছি, প্রফেসর ইউনূসের লিডারশিপ ইটসেলফ ইজ এ প্লাস পয়েন্ট। যেমন ধরেন এই লিডারশিপের পরে বাইরের যে সমস্ত লোকজন আছে, আমাদের যারা বিদেশ থেকে টাকা পাঠায়, তারা টাকা পাঠানোর মাত্রা অনেক 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 বেড়ে গেছে। ফিগার আপনার লক্ষ্য করুন। এই যে ট্রাম্প সাহেব যে মানে ইম্পোজ করলেন, সেটি ইউনূসের কথায় হোক বা পারিপার্শ্বিক অবস্থানে হোক, অন্তত তো মানে পিছিয়ে গেল 3 মাস, সেটা তো আপনারা লক্ষ্য করেন। এবং বৈদেশিক সহায়তা ভালোভাবেই আসে, কিন্তু ইনসাইড মেশিনারিজগুলো ভালো না থাকে, যদি যারা ডিস্ট্রিবিউট করবেন, আপনি ডিসির কথা ধরেন, ওসির কথা ধরেন, আপনি রাজনৈতিক নেতৃবৃন্দের কথা যদি ধরেন, তারা যদি সৎ না হয়, তারা যদি মানে সততার সাথে, আন্তরিকতার সাথে, দেশপ্রেমের সাথে, এই দুটো বিষয় বহু রাজনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা অসম্ভব সংবেদনশীল বিষয়, এটি যদি তারা বুঝতে না পারেন তাহলে জাতির জন্য একটু দুর্ভাগ্য। মিস্টার মাসুদ তালুকদার, দেখুন একটু ছোট করে বলতে হবে সময়। ভারত আমাদের জন্য যেভাবে আমাদের প্রত্যাশা সেভাবে আমাদের কাছে উপনীত হতে পারেনি। এদেশের মানুষের যেভাবে ইচ্ছা সেভাবে ভারত আমাদের কাছে উপনীত হতে পারেনি। এবং আপনি দেখবেন 1971 সনে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় থেকেও সে কারণে কিন্তু বাংলাদেশে এখনও একটা শ্রেণী বলে যাচ্ছে যে 1971 সনে আমরা এই যে এত মানুষের আত্মহতির পরে, জীবন দেওয়ার পরে যে স্বাধীনতা অর্জন করছি, সেগুলোকে নিয়েও কিন্তু অনেকে বিতর্কিত বক্তব্য দিচ্ছে। ভারতের যে প্রবলেম, যেটা আমাদের কাছে, আমার ব্যক্তিগত, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমার কাছে ধরা পড়েছে, ভারত আসলে এদেশের মানুষের অপেক্ষা এই দেশের কিছু মানুষকে তারা বেছে নিয়েছিলেন এবং কিছু মানুষের বন্ধুত্বকেই তারা মনে করতেন বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের বন্ধুত্ব বলে চালিয়ে যেতে চাইতেন। এবং দীর্ঘ পরিক্রমা এই 54 বছরের রাজনীতিতে আমরা লক্ষ্য করেছি যে ভারতের সেই কথা আপনি দেখেন। সুষমা স্বরাজের কথা তিনি বললেন, আমার বন্ধু এখানে আসলেন এবং একটা ইলেকশন তিনি করে দিয়ে চলে গেলেন। ইলেকশন হবে না। হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিও বললো ইলেকশন করব না, তিনি হাসপাতালে ভর্তি হলেন। এবং আপনি দেখেছেন কোনো একজন ব্যক্তি তাকে হাসপাতাল থেকে এবং ব্যক্তিগতভাবে তাকে নাজেহাল পর্যন্ত করেছে। হোসেন মোহাম্মদ এরশাদ নিজে বললেন যে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করার পর ইলেকশন কমিশন আমাকে, এই কথাটা আসার জন্য আমি এই কথাটা বললাম। তো তাহলে হলো কি যে আপনি, তারপর অর্থনীতির কথা আমার বন্ধু যেটা বললেন, আমাদের অর্থনীতির প্রাণ শক্তি, এটাকে স্থিমিত করার অনেক কৌশল আমরা ভারতকে দেখেছি। বন্ধু হিসাবে আমাদের কাছে আবির্ভাব না হয়ে বরং ভিন্নভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করছে। আপনি এখন দেখেন না, আমাদের দেশের মানুষের একটা বিশেষ একটা অংশের আস্থার জায়গা ছিল চিকিৎসার ক্ষেত্রে ভারত। এখন ভারত সেটাকে নিয়ন্ত্রণ করে ফেলছে, যে কোনো কারণই হোক, কারণ তাদের পছন্দের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় নাই বলে তারা মানুষকে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার চেষ্টা করে যাচ্ছে, বিচার সুযোগটাকে সীমিত করেছে। সুতরাং ভারতের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কাজটি করে গেছিলেন, আপনি এই সরকারের কথা, প্রফেসর ইউনূসের সরকারের এই যে মাঝে মাঝে দুর্বলতার কথা যেটা বলেন, যেমন উনি প্রফেসর আসিফ নজরুল সম্পর্কে একটা কথা বললেন যে আসিফ নজরুল বলছেন রাষ্ট্রপতিকে সরাবে। দেখুন, আমি এই কথাটা কেন আসলাম সেখান থেকে সরে, শেষ করতে হবে। আমি এই কারণে আসলাম যে দেখেন, আজকে দেশে সংসদ নাই, দেশের ডিপটি স্পিকার জেলে,
স্পিকার পদত্যাগ করেছে। আজকে যদি আপনি দেশের রাষ্ট্রপতি যিনি তাকেও আপনি সরিয়ে ফেলেন, দেশটাকে আপনি কোথায় নেবেন? আজকে সংসদ নাই, সরকার জনগণের ইচ্ছায় নির্বাচিত। আপনি কালকে রাষ্ট্রপতি নির্বাচনের যে বাধ্যবাধকতা সংবিধানের মধ্যে দেওয়া আইনে, সেখানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে আপনি কিভাবে যাবেন? সেই জন্য রাষ্ট্রপতিকে স্মরণের আগে, অর্থাৎ দেশটাকে তাইলে আপনি কোথায় নিয়ে যাবেন? আপনাকে তো চিন্তা করতে হবে। যারা দেশকে আসলেই আমাদের চাইতে বেশি ভাবেন, দেশের প্রতি আমাদের চাইতে বেশি প্রেম, তাদের দেশের জন্য বিব্রত অবস্থায় নিয়ে দেশকে, আমাদের অতি প্রেম আমাদেরকে বিব্রত অবস্থায় নিয়ে ফেলছে কিনা দেশটাকে, সেটা তো আমাদের মনে রাখতে হবে। সেজন্য আমার একটাই বক্তব্য, সেটা হলো এই যে বিএনপি নির্বাচন চায়। একটা কথা আমি লিখবেন, বিএনপি নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছে, এরকম একটা কথা বলা আছে। বিএনপি আসলে তাড়াহুড়া করছে না। বিএনপি যেটা করছে সেটা হলো নির্বাচনের কথা যেন এই সরকার ভুলে না যায়। কারণ এই সরকারের ইতিমধ্যে নানা রকম সরকারের দিকে মানে ইঙ্গিত করছে অনেক কথা। সুতরাং এই সমস্ত বিষয়গুলো তাদের মুক্ত থাকার জন্যে তাদেরই চেষ্টা করা উচিত যে গ্রহণযোগ্য নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগ যে পন্থায় নির্বাচন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, আজকে যদি এই সরকারও সেই রকম একটা অগ্রহণযোগ্য, অর্থাৎ নির্বাচন দিয়ে তারা চলে গেলেন, নির্বাচনের পরেই বলা হলো যে তারা নির্বাচনটা এমন। যদি এক দেড় মিনিট আপনি কিছু যোগ করতে চান, শেষ করতে হবে। মাসুদ আহমেদ তালুকদারের কথার সাথে সম্পূর্ণ একমত হয়ে আরেকটু বাড়তি এক্সপ্লেনেশন দেবে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা তাদের অনুবর্তী যে বিষয়গুলো, তাদের যে সমর্থন ছিল, সেটি কি এখন ওই মাত্রায় বহমান আছে? তাহলে পরে তাদের নতুন পার্টি গঠন এবং তারাও আবার নানা ধরনের নানা বিভক্তি তাদের মধ্যে আছে। আমার মনে হয়েছে এটি একটি অনুপযুক্ত সময়ের চিন্তা হয়েছে। পলিটিক্যাল পার্টি হিসাবে ফ্লট করার দায় আছে, দায়িত্ব আছে। যে কথাটা মাসুদ আহমেদ তালুকদার মানে ইঙ্গিত দিয়েছেন, যদি শেষ করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের প্রতি আনুকূল্য প্রদর্শন করে অথবা আনুকূল্য প্রদর্শনের মনোভাব বা পরিবেশ সৃষ্টি হয়, তাহলে সেটি নির্বাচন প্রসঙ্গ হতে বাধ্য। সুতরাং এই সময়টা তাদের উচিত ছিল, ছাত্রদের উচিত ছিল একটি প্ল্যাটফর্ম হিসেবে অবস্থান করা, রাজনৈতিক দল হিসাবে না। তাহলে পারে তারা ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা প্রেসার গ্রুপ এবং দেশপ্রেমের পাহারাদার হিসেবে অবস্থান করতে পারত। বোধহয় সেটিই ছিল মঙ্গল। আমি আধা মিনিটে শেষ করব। দেখুন, এই সরকারের বিরুদ্ধে অভিযোগ নতুন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা দিতে পারে তারা, এটা থেকে মুক্ত থাকার দায়িত্ব সরকারের। এবং আমি খুব পরিষ্কার ভাষায় বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে, আপনি প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতাকে বিট করার মতো 54 বছরের স্বাধীনতায় আজ পর্যন্ত কোনো সরকার আসেনি। তার কারণটা ছিলেন কি, তিনার নিজের ধীশক্তি ছিল, দৃঢ়তা ছিল, এবং তিনি তার মন্ত্রী পরিষদ চালাবার জন্য বা উপদেষ্টা পরিষদ চালাবার জন্য যাদেরকে তিনি বেছে নিয়েছিলেন, তারা কিন্তু শশা খেতে যোগ্যতার সাপ রেখে গেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুদ এবং অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমার দুই অতিথির কথার সারাংশ করলে যেটা দাঁড়ায় যে এটা মোটামুটিভাবে একটা পারসেপশন হিসেবে দাঁড়িয়েছে যে নির্বাচনকে বিলম্বিত করবার জন্য সংস্কার একটা অজুহাত হিসেবে কাজ করছে। আবার অন্যদিকে এটাও আছে যে নির্বাচনের দ্রুত দাবি একটা সংস্কারের প্রতি অনীহা। কিন্তু মূল সংস্কারের যেটা জায়গা সেটা হচ্ছে যে মনস্তত্ত্বের সংস্কার করতে হবে। সেই জায়গায় আসলে তেমন কোনো অগ্রগতি এখন পর্যন্ত নেই। আমাদের রাজনীতির একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে যে গোটা পৃথিবী জুড়ে পরিবর্তনগুলো সাধিত হচ্ছে সেগুলো অনুধাবন করতে না পারা, যেই কারণে ওনারা বলছে যে ভূ রাজনীতি, ভূ অর্থনীতিতে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো ব্যাপারে আসলে আমাদের রাজনৈতিক নেতৃত্বের এবং যারা সরকারও আছেন তাদেরও খুব একটা আগ্রহ আছে বলে মনে হয় না, যে কারণে অনেক রকমের সংকট তৈরি হয় এবং সেই সংকট সমাধানের পথ তারা খুঁজে পান না। তবে এক জায়গায় মোটামুটিভাবে ঐকমত্য আছে, সেটা হচ্ছে যে আসলে রাজনীতি, রাষ্ট্র পরিচালনাটা রাজনৈতিক বিষয় এবং গণতন্ত্রের জন্য রাজনীতিবিদদের উপরে নির্ভর করতে হবে। সেই কারণে যত দ্রুত সম্ভব একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরই হবে।
বুদ্ধিমত্তার কাজ এই সরকারের জন্য। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।